শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠর উদ্বোধন। সেনাবাহিনীকে জাতির গর্বের জায়গায় দেখতে চান সেনাপ্রধান। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, তবে সীমান্ত বন্ধ বা লকডাউনের কোনো পরিকল্পনা নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রায়হান হত্যা মামলার আসামি নুমানের মালামাল ক্রোকের পরোয়ানা তামিল হয়নি। এক সাক্ষীর আত্মহত্যা ও অন্যজনকে হুমকি দেয়ায় ন্যায় বিচার নিয়ে পরিবারের শঙ্কা। করোনায় সারা দেশে ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ১৯৭। আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমদ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা এতটা বেড়েছে যে দেশে বিদেশে তাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে তারা সক্ষম। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীকে জাতির গর্বের জায়গায় দেখতে চান তিনি, এটাই তার ভিশন। রোববার সকালে সিলেটের সেনানিবাসের মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ভাস্কর্য উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির জনকের এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরিতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। সেনা সদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবে, এমনটাই জানান সেনাপ্রধান। সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে স্থাপিত বজ্রকণ্ঠ ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া সদর দপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হয় ভাস্কর্যটি। জাতির পিতার একটা ভাস্কর্য, যেটা যথাযথ নামকরণ হয়েছে বজ্রকণ্ঠ, এটা উদ্বোধন করতে পেরে আমি সত্যি নিজেকে গৌরবান্বিত এবং সম্মানিত মনে করছি। মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে আপাতত সীমান্ত বন্ধ করে দেওয়া এবং লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মন্ত্রী। রোববার দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব ইতোমধ্যে সব নিয়েছি। এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। এখনো এমন পরিস্থিতি হয়নি বর্ডার বন্ধ করতে হবে, লকডাউন দিতে হবে। বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষা জোরদার করা হয়েছে। মন্ত্রী বলেন, আমরা একটা সভা করেছি আন্তঃমন্ত্রণালয়ের, সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সাউথ আফ্রিকা ও ওমিক্রন আক্রান্ত অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের 48 ঘন্টা আগে টেস্ট করে আসতে হবে, তাদেরকে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বর্ডারে পরীক্ষা জোরদার করেছি, কোয়ারেন্টিন জোরদার করেছি। বিশেষ করে ঢাকায় যেসব হাসপাতালে আগেও চিকিৎসা হয়েছে সেখানে নিজ খরচে কোয়ারেন্টিন করা যাবে। জাহিদ মালেক বলেন, এর বাইরেও আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এয়ারপোর্টে স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, ল্যাবের পরিধি বাড়ানো হয়েছে। আগে ২,০০০ স্কোয়ার ফিটের ল্যাব ছিল, সেটি ৩০,০০০ স্কোয়ার ফিটের বেশি সম্প্রসারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা দেশে আসবেন তাদেরও দায়িত্ব আছে, তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন। যারা বিদেশে আছেন, বিশেষ করে যারা আফ্রিকার দেশে আছেন, এই মুহূর্তে দেশে না এলেই ভালো হয়, কারণ আপনারা আপনাদের পরিবার ও দেশকে নিরাপদে রাখতে চাইবেন। তাই যে যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকেন।
প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি। আমরা ইতোমধ্যে জেলায় জেলায় চিঠি পাঠিয়ে দিয়েছি, তারা যেন ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা জানেন জনবল খুবই প্রয়োজন, এজন্য ৮,০০০ নতুন নার্স ও ৪,০০০ ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার আসামি আবদুল্লাহ আল্লাহ নুমানের মালামাল ক্রোকের পরোয়ানা তামিল হয়নি। রোববার পরোয়ানা তামিলের উপর শুনানির দিন ধার্য ছিল, কিন্তু কোম্পানিগঞ্জের থানা থেকে পরোয়ানা তামিলের ব্যাপারে কোনো কাগজপত্র না আসায় শুনানি হয়নি। এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের কাছে নিহত রায়হানের মা অভিযোগ করেন, মামলার অন্যতম এক সাক্ষী আত্মহত্যা করায় এবং অপর এক সাক্ষীকে অব্যাহত হুমকি দেয় ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। গতকাল রবিবার মামলার ধার্য তারিখে আদালতে আসেন রায়হানের মা সালমা বেগম। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়হানকে কাষ্ঠঘরের চুলাই লালের ঘর থেকে সুস্থভাবে ধরে আনে পুলিশ। তাকে মারধর করে রায়হানকে ধরে আনা হয়। চুলাইলাল হলো প্রথম সাক্ষী, সে মারা গেছে। পুলিশ বলছে সে নাকি আত্মহত্যা করেছে। আমি সঠিক জানি না সে আত্মহত্যা করেছে না অন্য কোনোভাবে মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার আরেক সাক্ষী পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী কুদরতুল্লাহ মার্কেটের দোতলার বসবাসকারী হাসান। ঘটনার পর তিনি জানিয়েছিলেন, সারা রাত তিনি রায়হানের কান্নাকাটি ও চিৎকার শুনেছেন। সে এখন ঢাকায় আছে, তাকেও হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে তা খুঁজে দেওয়া দরকার। রায়হানের মা বলেন, হাসানকে হুমকি দিয়ে বলা হচ্ছে, তুমি কোথায় আছো, তুমি সাক্ষী দিতে যাবে না। তাকে নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় হাসানও ভয় পেয়ে আছে। তবে হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি পাওয়ার অভিযোগ অস্বীকার করেন। ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে রায়হানের মা সালমা বেগম আরও বলেন, এক সাক্ষীর রহস্যজনক মৃত্যু, অন্য সাক্ষীকে হুমকি, এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে আমরা শঙ্কিত। এতে বোঝা যাচ্ছে আসামিরা জেলে থাকলেও তারা বাইরে প্রভাব খাটাচ্ছে। এই অবস্থায় আমি ও আমার পরিবারও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। গেল বছরের ১১ অক্টোবর গভীর রাতে সিলেট শহরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে প্রথমে পুলিশ ছিল, পরে সে বছরের ১৩ অক্টোবর মামলাটি স্থানান্তর করা হয় পিবিআইয়ে। চলতি বছরের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ। ঘটনার পর অভিযুক্ত সকল সদস্যকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করে জেলে পাঠানো হয়। বর্তমানে তারা কারান্তরীণ রয়েছে। এছাড়া অভিযুক্ত অপর ব্যক্তি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল্লাহ নুমান এখনও পলাতক রয়েছে। ঘটনার পর পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ গায়েবে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি বা আমরা নিরাপত্তা নাই। তারা জেলে থাকি তারা যেই রকম কাজ করতেছে, হুমকি দিচ্ছে, আমি তো মনে করবো তারা জেলে থাকলেও তাদের আইন ঠিকই তারা কাটাচ্ছে, তাদের প্রভাব ঠিকই তারা কাটাচ্ছে। এখন তো আমি যে বাইরে আছি, আমারও নিরাপত্তা নাই। করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,০০০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫,৭৭,৪৪৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষে মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। এদিকে গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তে ১৯,০৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়, আর পরীক্ষা করা হয় ১৯,১৩২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৩%।
এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 226 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,42,274 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ এ ভাইরাসে প্রথম মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।